Assalamu alaikum. I begin in the name of Allah, the most gracious and the most merciful. আল্লাহর কাছে হাজার শুকর, আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, সুস্থ মতো ক্লাস করতে পারছি। যাই হোক, আজকে আমাদের 14তম ক্লাস। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হলো চ্যাপ্টার 6। ঠিক আছে, মূলধনটা আমরা শুরু করব, কিন্তু গত লেকচারে একচেটিয়া কারবারের যে ফ্যাক্টরটা বাকি ছিল আগে সেটা শেষ করে নিব। ক্ষতি স্বীকার করে উৎপাদন, যেটা ক্ষতি স্বীকার করে উৎপাদন সেটা বাকি ছিল, সেটা আগে শেষ করে তারপর আমরা আমাদের নেক্সট যে স্লাইড আছে সেখানে আমরা চলে যাব। যাই হোক, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। বাইরে গেলে মাস্ক পরে যাব, বাইরে থেকে আসলে মুখ হাত পা ভালো করে ধুয়ে ঘরে ঢুকবো, সম্ভব হলে গোসল করে ফেলবো। তো কোন কোন বইগুলো আমরা ইউজ করব ইন্টার ফার্স্ট ইয়ারের জন্য? দুইটাই বোর্ড কর্তৃক অনুমোদিত, রণজিৎ কুমার নাথ স্যারের বই আর একটা আক্তার স্যারের বই, অর্থনীতি প্রথম পত্র, অ্যাঞ্জেল পাবলিকেশনের। ঠিক আছে, তো আজকে লেকচার হচ্ছে 14, মূলধন নিয়ে আমরা চ্যাপ্টার 6 মূলধন যে চ্যাপ্টার আছে ক্যাপিটাল, সেটা নিয়ে আমরা মোটামুটি কাজ করব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে মূলধন। তো এই লেকচার শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে বা কি কি জানতে পারবে, যে মূলধনের ধারণাটা ব্যাখ্যা করতে পারবে, মূলধনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, মূলধনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, মূলধনের যে প্রকারভেদ সেই প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। যাই হোক, আমরা চলে যাচ্ছি যেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। একজন একটু শেয়ার করো। আমি লাস্ট চ্যাপ্টার যে বাজারটা পড়িয়েছি, বাজারে কারো কোনো জায়গায় সমস্যা আছে? অর্পণ পোদ্দার, কে কে আছো এখন? অর্পণ পোদ্দার, আকাশ পোদ্দার, নাইম মিয়া, তোমাদের কারো কোনো জায়গায় প্রবলেম আছে, বুঝতে সমস্যা আছে? আচ্ছা, যাই হোক, আমরা যেটা দেখেছিলাম একচেটিয়া বাজারে যে ফার্মের ভারসাম্য শর্ত, ঠিক আছে, প্রয়োজনীয় শর্ত কি? এমসিএমআর হবে। পর্যাপ্ত শর্ত কি? এমসি রেখা এমআর রেখাকে নিচ দিয়ে ছেদ করে উপরে উঠবে, অর্থাৎ এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের থেকে কি হবে? বেশি হবে। আর অতিরিক্ত যে শর্তটা ছিল, এক হচ্ছে পি সমান সমান এসি, পি গ্রেটার দেন এসি, পি লেস দেন এসি, পি লেস দেন এসি, আর আজকে যেটা আমরা দেখব এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি। ক্ষতি স্বীকার করে কিভাবে একচেটিয়া বাজারে আমরা উৎপাদন কার্যক্রমটা কি করব? চালিয়ে যাব। ক্ষতি স্বীকার করে একচেটিয়া বাজারে কিভাবে উৎপাদন কার্যক্রমটা চালিয়ে যাব। এখন আমরা চলে আসি আমাদের নেক্সট স্লাইডে। দেখো, খুব ভালো করে খেয়াল করো, মনোযোগটা দাও, ফোকাসটা দাও, বুঝে যাবে। আর ফোকাস বা মনোযোগ না দিলে তোমরা বুঝবে না, বারবার বলছি। ক্ষতি স্বীকার করে উৎপাদন, এই ক্ষতি স্বীকার করে উৎপাদনের যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি। এসি মানে কি? এভারেজ কস্ট, গড় ব্যয়। গড় ব্যয় কার থেকে বেশি হবে? দামের থেকে বেশি হবে। আবার দাম এভিসি, এভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনীয় ব্যয়ের থেকে কি হবে? বেশি হবে। ঠিক আছে, তো তোমরা যারাই আছো প্রত্যেকেই তাদের পূর্ণ নাম, রোল নাম্বার এবং সেকশনটা দিয়ে দেবে। প্রত্যেকে তার পূর্ণ নাম বা নাম, রোল নাম্বার এবং সেকশন দিয়ে দেবে। ওকে, তো এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি, এই অবস্থায় ফার্ম উৎপাদন চালিয়ে যাবে, কারণ এই শর্ত বিদ্যমান থাকলে ফার্ম তার স্থির খরচের কিছু অংশ এবং পরিবর্তনীয় খরচের পুরোটা বাজার থেকে তুলতে পারে। যখন যে জায়গায় বুঝবে না সাথে সাথে আমাকে নক দিবে যে স্যার এই জায়গাটা বুঝিনি। আমি যতটুকু আমার সাধ্য আছে আমি সাধ্য মতো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এখন দেখো প্রথম ফ্যাক্টরটা এসি গ্রেটার দেন পি। পি নির্ধারিত হয়েছে ই বিন্দুতে, ঠিক আছে, যে 20। এই পি এর থেকে এসি বড়, সো এই বরাবর পিছনে একটা টানবো,
এই বরাবর লম্ব অক্ষে টানবো, টেনে এখান দিয়ে এইভাবে এসি আমরা কি করব, ড্র করব। ঠিক আছে, তার মানে দামের থেকে এসিটা বড় হয়ে গেল, ড্র। আবার বলছে দাম আবার এভিসি এর থেকে বড়, তার মানে এভিসি এভারেজ ভেরিয়েবল কস্ট, এটা কি হবে, ছোট। ঠিক একইভাবে এখান থেকে এভাবে টানবো, টেনে লম্ব অক্ষের উপরে এভাবে টানবো, টেনে এই বিন্দু দিয়ে এভাবে আমি কি দিব, এভিসি দিব। একটু খেয়াল করো প্রত্যেকে। এখন দেখো এসি এর যে সর্বনিম্ন বিন্দু, সেই বিন্দু দিয়ে কি হবে, কে যাবে, এমসি যাবে। দেখো এই যে এই বিন্দু দিয়ে কিন্তু এমসিটা কি যাচ্ছে, ভালো করে খেয়াল করো। এসি এর সর্বনিম্ন যে বিন্দুটা রয়েছে সেই বিন্দু দিয়ে কে যাচ্ছে, এমসি যাচ্ছে। তাহলে আমরা পয়েন্ট কয়টা পেলাম, পয়েন্ট পেলাম এফ, পয়েন্ট পেলাম ই, পয়েন্ট পেলাম জি, পয়েন্ট প্লাস এইচ। এখন কথা হচ্ছে যে স্যার এখানে ভারসাম্য বিন্দু কোনটা, বা ভারসাম্য বিন্দুর কোন বিন্দু ভারসাম্যের উভয় শর্ত পালিত করে, একটু খেয়াল করো। এইচ যে বিন্দুটা রয়েছে, সে এইচ যে বিন্দু রয়েছে সেই বিন্দু ভারসাম্যে উভয় শর্ত কি হয়, ওই বিন্দুটা ভারসাম্যের উভয় শর্তটা পালন করে। কোন বিন্দুতে, এইচ বিন্দুতে। কেন, ভারসাম্যের যে শর্তটা রয়েছে সেই শর্তে যেটা বলেছে, ভারসাম্য যে বিন্দু আছে সেই বিন্দুতে এমসি এবং এম আর সমান। দেখো এই যে এইচ বিন্দুতে, একমাত্র এইচ বিন্দুতেই এমসি আর এম আর এই এইচ বিন্দুতে, এই বিন্দুটাতে সমান হচ্ছে। আর বলছে এমসি রেখার ঢাল এম আর রেখার ঢালের থেকে বেশি হবে, অর্থাৎ এমসি রেখা এম আর রেখাকে নিচ দিয়ে ছেদ করে যাবে। কোন রেখা, এমসি রেখা। এই যে এমসি রেখা এই যে এম আর রেখাকে নিচ দিয়ে ছেদ করে উপরে যাবে। সো ভারসাম্য বিন্দুটা হলো এইচ। ঠিক আছে, ক্লিয়ার। এখন যেটার কথা হচ্ছে, দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানে উৎপাদন করলে আমার কি হচ্ছে বা উৎপাদন না করলে আমার কি হচ্ছে, এই জিনিসটার দিকে আগে ভালো করে ফোকাস করবে। ঠিক আছে, দেখো আমি প্রথমেই বলেছি খরচ নির্ধারিত হয়, গত ক্লাসেও বলেছি এসি এর সাপেক্ষে। এসি রেখা কোন বিন্দুতে ছেদ করে, এফ বিন্দুতে। দাম নির্ধারিত হয়েছে কত, 25, পরিমাণ নির্ধারিত হয়েছে 100। তার মানে কি, খরচ টোটাল কস্ট কি হবে, 25 ইন্টু 100। এই যে দেখো টোটাল কস্ট, এই যে দেখো টোটাল কস্ট মোট ব্যয় 25 ইন্টু 100, ডানে দেখো 25 ইন্টু 100। আচ্ছা গেল 2500 টাকা খরচ। আয় নির্ধারিত হয় কার সাপেক্ষে, এ আর এর সাপেক্ষে। এই বিন্দু এ আর এর সাপেক্ষে আয়, এ আর কোন বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে। দাম কত নির্ধারিত হয়েছে, 20, পরিমাণ নির্ধারিত কত হয়েছে, 100। তার মানে কি, মোট আয়, ডানে দেখো মুনাফা পাই, মোট আয় পি ইন্টু কিউ। এই যে পি ইন্টু কিউ, দাম ইন্টু পরিমাণ। কোন বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে। দাম কত, 20, পরিমাণ কত, 100। তাহলে 20 ইন্টু 100, 2000। তাহলে আমার আয় 2000, ব্যয় 2500, 2500। তার মানে -500 হলো আমার ক্ষতি। এটা আগে তোমাকে বুঝতে হবে যে ক্ষতি স্বীকার করে উৎপাদন অবশ্যই আমার ক্ষতি হতে হবে। তাহলে মুনাফা পাই সমান সমান আমি দেখতেছি -500। -500 মানে কি, মাইনাস আসলেই সেটা ক্ষতি হচ্ছে। এখন কথা হচ্ছে আমি দুইটা জিনিস বের করব, খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। আমি দুইটা জিনিস বের করব, সেটা হচ্ছে উৎপাদন করলে ক্ষতি কতটুকু আর উৎপাদন না করলে ক্ষতি কতটুকু। দেখো খেয়াল করো, উৎপাদন করলে ক্ষতি কতটুকু। দেখো এই যে 25 থেকে 10, এফ থেকে জি, এতটুকু হলো আমার ফিক্সড কস্ট বা স্থির খরচ। এই এফ থেকে জি এতটুকু হলো আমার ফিক্সড কস্ট বা স্থির খরচ। আর পরিবর্তনীয় খরচ হচ্ছে এই যে জি এর থেকে এই 100 এই পর্যন্ত, মানে এতটুকু অংশ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পরিবর্তনীয় খরচ, আর এটা হচ্ছে স্থির খরচ। এফ জি স্থির খরচ, আর জি এর যে নিচের অংশ 100 পর্যন্ত, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আর এফ থেকে জি এটা হচ্ছে ফিক্সড কস্ট। এখন কথা হচ্ছে দেখো তোমার উৎপাদন করলে কি হচ্ছে, তোমার উৎপাদন করলে এই যে পরিবর্তনীয় খরচ, এই যে জি এর থেকে এই 100 পর্যন্ত এতটুকু টোটালটা কি আসে, উঠে আসে।
উঠে আসে, প্লাস এই যে ফিক্সড কস্ট এফ এবং জি, এর থেকে জি এর ইজিও উঠে আসে। ফিক্সড কস্টের কিছুটা অংশ এই ইজি অংশটাও কি করে উঠে আসে, ঠিক আছে? তার মানে ক্ষতি হয় এফই অংশ। আমি কি ব্যাপারটা বুঝাতে পেরেছি? তোমরা বুঝতে পেরেছো? यस सर। তো ফিক্সড কস্টের এফ জি এর ভিতরে ইজি অংশটা উঠে আসে, কিন্তু এফই অংশটা ক্ষতি হয়, ঠিক আছে? এখন আমি যদি উৎপাদন না করি তাহলে ব্যাপারটা কি হয় একটু খেয়াল করো তো। উৎপাদন না করলে আর ভেরিয়েবল কস্ট নাই, মানে জি 100 পর্যন্ত এই জি এর নিচের যে পোর্শনটুকু সেটা তো নাই। ভেরিয়েবল কস্ট মানে কি পরিবর্তনীয় খরচ নাই। তার মানে কি এই টোটাল ফিক্সড কস্ট এফ থেকে জি কি হয়, এফ থেকে জি টোটালটাই আমার খরচ হয়। তাহলে উৎপাদন করলে ক্ষতি কতটুকু, এফ ই, আর উৎপাদন না করলে ক্ষতিটুকু এফ জি। উৎপাদন করলে, আমি আবার বলছি একটু খেয়াল করো, উৎপাদন করলে ক্ষতি কতটুকু, এফ ই, আর উৎপাদন না করলে ক্ষতি কতটুকু, এফ জি। উৎপাদন করলে কতটুকু ক্ষতি হয়, এফ ই, আর উৎপাদন না করলে ক্ষতি হয় এফ জি। সো কোনটা করবে, যেহেতু উৎপাদন করলে এফই অংশটুকু অল্প, সো একটা ফার্ম তার উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে। মেইন কনসেপ্ট হচ্ছে এটা যে উৎপাদন করলে কতটুকু ক্ষতি হয়, উৎপাদন করলে পরিবর্তনশীল ব্যয় টোটালটা উঠে আসে, ফিক্সড কস্টের এফ জি অংশের ইজিটাও উঠে আসে স্থির খরচের। কিন্তু উৎপাদন না করলে কি হয়, উৎপাদন না করলে আমার পরিবর্তনীয় খরচ হবে না, কিন্তু ফিক্সড কস্টের টোটালটাই এফ জি, টোটালটাই আমার কি ক্ষতির সম্মুখীন হয়। সো উৎপাদন করলে ক্ষতি হয় এফ ই, আর উৎপাদন না করলে ক্ষতি হয় এফ জি। সো কোডটা অল্প, অবশ্যই এফ জি অংশটা কি বড়। সো একটা ফার্ম উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবাই? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? यस सर। আচ্ছা, কারো সমস্যা থাকলে বলো। ওকে, এখন দেখো গাণিতিক ভাবে ডান দিকে একটু তাকাও। উৎপাদন করলে ক্ষতি হচ্ছে আমাদের কত, 500 টাকা। এই যে দেখো ডানে, উৎপাদন করলে ক্ষতি হচ্ছে 500 টাকা, আর উৎপাদন না করলে আমি ক্ষতি হবে কত, উৎপাদন না করলে ক্ষতি দেখো টোটাল কস্ট, এই যে এসি এর সাপেক্ষে এফ বিন্দু 25 ইন্টু 100। কি ব্যাপার, মাত্র 16 জন 15 জন উপস্থিত, আজকে কাহিনী কি? তোমরা নোটিশ পেয়েছো না ফেসবুকে? একজন রেসপন্স করো, আই এবং জে সেকশন। सर किसের নোটিশ? হ্যাঁ, এই যে আজকে যে 12টায় ক্লাস, সেটা নোটিশ পেয়েছো তো? হ্যাঁ স্যার ওটা। আই এবং জে সেকশন উভয় সেকশনে পেয়েছো তো, কিন্তু মাত্র 15 জন উপস্থিত কেন, কাহিনী কি? হ্যাঁ বলো তো দেখি। এত ইম্পর্টেন্ট ক্লাসে যদি মাত্র 15 জন উপস্থিত থাকো তাহলে কিভাবে হয়? পরবর্তীতে সেকেন্ড ইয়ারে উঠতে কিন্তু সমস্যা হয়ে যাবে, বারবার বলছি। যাই হোক, তো টোটাল কস্ট হচ্ছে এসি এর সাপেক্ষে কাউন্ট করি, গণনা করি, এসি এফ বিন্দুতে ছেদ করে দাম 25, দাম নির্ধারিত হচ্ছে 25, পরিমাণ নির্ধারিত 100, তাহলে পি ইন্টু কিউ 25 ইন্টু 100 2500 গেল। এটা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট মোট খরচ, মোট খরচের ভিতরে মোট পরিবর্তনশীল খরচ আমরা জানি, এবিসি এর সাপেক্ষে মোট পরিবর্তনশীল খরচটা কাউন্ট হয়। এবিসি কোন বিন্দুতে ছেদ করেছে, জি বিন্দুতে। দাম কত, 10, পরিমাণ কত, 100। সো দাম ইন্টু পরিমাণ 10 ইন্টু 100 1000। সো মোট ব্যয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় যদি আমি কি করি, বিয়োগ দিই, বিয়োগ দিলে আমার কি থাকবে, ফিক্সড কস্ট। তার মানে কি 2500 থেকে 1000 বাদ দিলে ফিক্সড কস্ট কত, 1500। এখন দেখো তোমার উৎপাদন করলে ক্ষতি হচ্ছে 500 টাকা, আর উৎপাদন না করলে ক্ষতি হচ্ছে কত,
1500 টাকা। ব্যাপারটা বুঝছো? তো উৎপাদন করলে ক্ষতি কত? 500। উৎপাদন না করলে ক্ষতি কত? 1500 টাকা। সো একটা ফার্ম তার উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে। তার মানেটা হচ্ছে আমি যদি উৎপাদন করি তাইলে আমার এই যে ভেরিয়েবল কস্ট, এই যে জি থেকে 100 পর্যন্ত এই 1000 টাকা তো উঠে আসবেই। এই ফিক্সড কস্টের 1500 টাকার ভিতরে ইজি অংশ মানে 1000 অংশ, সরি 1000 টাকা উঠবে, বাকি এফই অংশ মানে 500 টাকা ক্ষতি হবে। সো যেহেতু উৎপাদন করলে ক্ষতির পরিমাণ কম, তাই একটা ফার্ম তার উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে। দেখো বুঝতে পেরেছো কিনা সবাই? বোঝা গেছে? স্যার আর একটু বুঝিয়ে দেন। কোন জায়গাটা? ম্যাথমেটিক্যালটা? হ্যাঁ স্যার, আচ্ছা, ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যালটা একটু ভালো করে ফোকাস করো। ওই একই জিনিস, এই একই জিনিস। তুমি দেখো মোট ব্যয় নির্ধারিত হয় এসি এর সাপেক্ষে। এসি কোন বিন্দুতে ছেদ করেছে? এফ বিন্দুতে। দাম কত নির্ধারিত হয়েছে? 25। পরিমাণ কত নির্ধারিত হয়েছে? 100। এই যে দেখো, সো টোটাল কস্ট মানে মোট ব্যয়, দাম ইনটু পরিমাণ 25 ইনটু 100, 2500 টাকা হচ্ছে তোমার মোট ব্যয়। ক্লিয়ার? এখন কথা হচ্ছে মোট ব্যয় মানেটা কি? টিসি মানে টোটাল ভেরিয়েবল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট। আমি ফিক্সড কস্ট কত আমি জানি না, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল কস্ট যদি আমি বিয়োগ দিই তাহলে টোটাল ফিক্সড কস্ট আসে। এখন মোট স্থির ব্যয়টা আসে। এখন মোট পরিবর্তনশীল ব্যয়টা কিভাবে কাউন্ট করব? সেটা হচ্ছে এভিসি কোন বিন্দুতে ছেদ করেছে? জি বিন্দুতে। দাম কত? 10। পরিমাণ কত? 100। সো টোটাল ভেরিয়েবল কস্ট পি ইনটু কিউ। দাম কত? 10। কত নির্ধারিত হয়েছে? 10। পরিমাণ কত? 100। 10 ইনটু 100 1000। তো টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল কস্ট যদি আমি বাদ দিই, মোট পরিবর্তনশীল বাদ দিই, তাহলে কত থাকে? টোটাল ফিক্সড কস্ট। এটা 1500। টোটাল ফিক্সড কস্ট এটা কতটুকু? 1500 টাকা। এখন কথা হচ্ছে 1500 টাকা মানেটা কি? এই এফ থেকে এই জি অংশ এতটুকু হলো 1500 টাকা। এখন উৎপাদন করলে কি হয়? আমার 1500 টাকার ভিতর থেকে এই ইজি অংশ মানে 1000 টাকা উঠে আসে। এই এফি 500 টাকা কি হয়? 500 টাকা ক্ষতি হয়। তার মানে উৎপাদন করলে, আমি যদি উৎপাদন করি, এই ভেরিয়েবল কস্ট 1000 টাকা তো উঠবেই, প্লাস ফিক্সড কস্টের ইজি অংশটা কতটুকু? 1000 টাকা, সেটাও উঠে আসবে। শুধুমাত্র এফি অংশটা উঠবে না, এটা হলো 500 টাকা। এটা কত? 500 টাকা আমাকে 500। ক্ষতি হবে। ব্যাপারটা বুঝছো? ঠিক আছে? তো ইয়েস স্যার, বুঝতে পারছি। উৎপাদন হ্যাঁ করলে স্যার, এখন বুঝতে ক্ষতি পারছি। হলে 500 টাকা, আর উৎপাদন না করলে ক্ষতি হবে 1500 টাকা। এখন 1500 বড় না 500 বড়? অবশ্যই 1500 বড়, তাই স্যার না? সো 1500। একটা ফার্ম উৎপাদন Yes, কার্যক্রম চালিয়ে যাবে। ক্ষতির পরিমাণ যেখানে কম হবে সেই কাজই করবে। তাহলে ক্ষতি হচ্ছে, উৎপাদন করলে ক্ষতি হয় 500 টাকা, আর উৎপাদন না করলে ক্ষতি হয় কত? 1500 টাকা। 1500 টাকা। তো 1500 টাকা। একটা ফার্ম তার উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে। ব্যাপারটা বুঝছো কিনা দেখো? ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ স্যার। ক্লিয়ার না হলে কিন্তু সমস্যা। খুব ইম্পর্টেন্ট ক্লাস, এখান থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে, বারবার বলছি। যাই হোক, এখানে চিত্রে এইচ বিন্দুতে ভারসাম্যের উভয় শর্ত পালিত হয়। এটি একটি ভারসাম্য বিন্দু। এখানে লেখা আছে, এখানে গড় ব্যয় 25 টাকা, পরিবর্তনশীল ব্যয় 10 টাকা। এই অবস্থা ফার্ম তার উৎপাদন চালিয়ে যাবে। কেন? এই শর্ত বিদ্যমান থাকলে ফার্ম তার মোট স্থির খরচ 1500 টাকার মধ্যে 1000 টাকা এবং মোট পরিবর্তনীয় খরচ 1000 টাকার পুরোটা বাজার থেকে তুলতে পারে, যা বললাম আমি একটু আগে। এই ক্ষেত্রে উৎপাদন করলে ক্ষতি 500 টাকা, উৎপাদন না করলে ক্ষতি 1500 টাকা। সো উৎপাদন না করলে ক্ষতির পরিমাণ বেশি, সুতরাং একটি ফার্ম উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে। ক্লিয়ার? রেসপন্স করো। ক্লিয়ার হয়েছে এটা? তাড়াতাড়ি বলো। জি ইয়েস স্যার। স্যার। আচ্ছা, জি ঠিক আছে। স্যার। হ্যাঁ, সো পরের লেকচার আমরা চলে যাচ্ছি। আসো, আমাদের চ্যাপ্টার 6 মূলধন নিয়ে আমরা কাজ করছি। মূলধন বলতে কি বোঝায়? সাধারণ অর্থে মূলধন বলতে টাকা পয়সাকে, সাধারণ অর্থে মূলধন বলতে আমাদের
দাঁড়াও, সাধারণ অর্থে মূলধন বলতে আমাদের টাকা পয়সাকে বোঝানো হয়, অর্থাৎ ব্যবসায় নিয়োজিত অর্থকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বোঝায়। কি বলেছেন? ধরো আমার বেতন ১,০০০ টাকা, আমি সেখান থেকে ১,০০,০০০ টাকা, আমি সেখান থেকে ২০,০০০ টাকা সেভ করি। এই সেভ করে সেটা পরবর্তী যদি কোনো জায়গায় ইনভেস্ট করি উৎপাদন কাজে, তখন সেটাকে বলা হবে কি? মূলধন। ক্লিয়ার? সো বম ওয়ার্কের মধ্যে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধনটা কি হচ্ছে? উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। আর অর্থনীতিবিদ চ্যাপম্যানের মতে যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাকে মূলধন বলে। তাকে মূলধন বলে। মূলধন মানে ব্যবসায় নিয়োজিত যে টাকা পয়সাকে থাকে সেটাকে মূলধন বলা হয়। আচ্ছা, এরপরে বিষয়ে চলো। মূলধনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ ক্যাপিটাল। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান, মূলধন উৎপাদনশীল, মূলধন অতীত শ্রমের ফল, মূলধন সঞ্চয়ের ফল, মূলধনের সাথে উৎপাদন খরচ বিদ্যমান, মূলধন হচ্ছে ক্ষণস্থায়ী, মূলধন ভবিষ্যৎ আয়ের পথ প্রদর্শন করে, মূলধন সমজাতীয় নয়, মূলধন গতিশীল। গতিশীল মানে মোবিলাইজেশন। মোবিলাইজেশন মানে এক স্থান থেকে অন্য স্থানে মূলধনকে নিয়ে যাওয়া যায়। টাকা পয়সা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। আর লাস্ট নট দি লিস্ট, সেটা কি বলেছে? মূলধনের যে ফ্যাক্টরটা আছে সেই ফ্যাক্টরে বলছে মূলধন নিষ্ক্রিয় উপাদান। নিষ্ক্রিয় উপাদান বলতে কি বুঝছে? মূলধন নিজে কোনো কিছু উৎপাদন করতে পারে না। শ্রম ভিন্ন, মূলধন হচ্ছে একটা নিষ্ক্রিয় উপাদান। যেমন যন্ত্রপাতি, কলকারখানা নিজেরা কিছু উৎপাদন করতে পারে না। যদি এর সাথে শ্রমিক যুক্ত হয় তখনই মূলধন উৎপাদন সম্ভব। প্রত্যেকে তোমাদের পূর্ণ নাম, রোল নাম্বার এবং সেকশনটা দিয়ে দিবে। আচ্ছা, এখন আসো মূলধনের কার্যাবলী বা গুরুত্ব। মূলধনের যে কার্যাবলী, সেটার কার্যাবলীর ভিতরে প্রথমে রয়েছে উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধি কি? আধুনিক উৎপাদন ব্যবস্থায় মূলধন নিবিড় হওয়ার কারণে উৎপাদনের পরিমাণ ও উৎকর্ষ বৃদ্ধি পায়। এর ফলে বৃহদায়তন শিল্প ও যন্ত্রপাতি, কৃষিক্ষেত্রে উৎপাদনের হার বেশি হয়। শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, অধিক মূলধনী দ্রব্য ব্যবহারের ফলে শ্রমিকের দৈহিক পরিশ্রম কম হয় এবং তারা নিজ নিজ কাজ অধিক যত্ন সহকারে করে। ফলে শ্রমিকের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। কাঁচামালের যোগান পর্যাপ্ত ক্রমে দেয়া যায়, যন্ত্রপাতির যোগান দেয়া যায় যদি পর্যাপ্ত মূলধন থাকে। মূলধন বেশি হলে আমি অনেক বাল্ক অ্যামাউন্টে উৎপাদনে কাজ করতে পারবো। শ্রম বিভাগ প্রবর্তন, যে যেই বিভাগে দক্ষ তাকে সেই কাজটা তাকে দিয়ে আমি করিয়ে নিতে পারবো। পর্যাপ্ত পরিমাণ মূলধন যদি আমি ইনভেস্ট করি একটা নির্দিষ্ট সময়ে, তা মানে ওই প্রজেক্টটা শেষ করা সম্ভব হবে। উৎপাদন খরচ হ্রাস পাবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা সম্ভব হবে, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা যাবে, প্রাকৃতিক সম্পদ উত্তম ব্যবহার করা যাবে, আর্থ সামাজিক অবকাঠামো উন্নয়ন করা যাবে, জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়ক। পুঁজিবাদী ব্যবস্থায় মূলধনের গুরুত্ব। পুঁজিবাদী ব্যবস্থায় মূলধনের গুরুত্ব, সেটা কি? পুঁজিবাদে মূলধনের গুরুত্ব অপরিসীম। বলা যায় মূলধনের প্রাচুর্য পুঁজিবাদের উদ্ভব ও বিকাশের মূল কারণ। পুঁজিবাদের বৃহদায়তন উৎপাদন ব্যবস্থায় আধুনিক কৌশল প্রয়োগের মাধ্যমে এবং উন্নত শ্রম বিভাগের দ্বারা উৎপাদন কার্য পরিচালনা করা হয়, যেখানে মূলধন মুখ্য ভূমিকা পালন করে। এরপর আসো মূলধনের প্রকারভেদ, টাইপস অফ ক্যাপিটাল। মূলধন অনেক প্রকার হতে পারে। দেখো, স্থায়িত্বের ভিত্তিতে মূলধন দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী মূলধন
আর এটা হচ্ছে কার্যকরী বা চলতি মূলধন। মালিকানার ভিত্তিতে মূলধন 4 প্রকার: ব্যক্তিগত, সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিক মূলধন। এগুলোর ব্যাখ্যা আমি পরে দিব। এছাড়া ব্যবহারের ভিত্তিতে মূলধন 2 প্রকার: আবদ্ধ বা নিমজ্জমান মূলধন, আর একটা হচ্ছে ভাসমান মূলধন। আর ভোগের ভিত্তিতে মূলধন 2 প্রকার: একটা হচ্ছে উৎপাদক মূলধন, আর একটা হচ্ছে ভোগ্য মূলধন। এগুলো জাস্ট গো থ্রু করবে, এটা পড়বে। রণজি স্যারের বইয়েতেও আছে, বা আমাদের যে আক্তার স্যারের বইতেও আছে। ওখান থেকে জাস্ট একটু দেখবে, লেকচারটা নিবে, এগুলা প্রিন্ট আউট করে নিয়ে দেন পড়ালেখা করবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন যেটার কথা হচ্ছে স্থায়িত্বের ভিত্তিতে মূলধন কি একটু দেখো। উৎপাদন কাজে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য যে মূলধন ব্যবহার করা হয় তাকে স্থায়ী মূলধন বলা হয়। যেমন উৎপাদনের প্ল্যান, দালান কোঠা, ভারী যন্ত্রপাতি, যানবাহন, উন্নত সড়ক, রেলপথ, বিমানবন্দর, গভীর সমুদ্র বন্দর, সমুদ্রগামী জাহাজ, বঙ্গবন্ধু সেতু ইত্যাদি। এখন এই যে ফিক্সড যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালের বৈশিষ্ট্য গুলা কি কি দেখো। দীর্ঘকালীন উৎস হতে এই মূলধন সংগৃহীত হয়। স্থায়ী মূলধন দেখা যায় দৃশ্যমান ক্ষয়ক্ষতিজনিত কারণে একটি নির্দিষ্ট সময়ের পর এই মূলধন পুনঃস্থাপন করা প্রয়োজন। যেমন ব্রিজ, কালভার্ট বা মেশিনারি জিনিস চলতে 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 ক্ষয়ক্ষতি হয়, একটা নির্দিষ্ট সময় পরে সেটা রিপেয়ার করতে হয়, বারবার ব্যবহার করা যায়। উৎপাদন শুরুর পূর্বেই এর প্রয়োজন হয়। প্রতিষ্ঠানের আকার আয়তনের উপর এরূপ মূলধন বৃদ্ধি নির্ভর করে। এরূপ মূলধনের জন্য আর্থিক ব্যয় করতে হয়। ঠিক আছে, এরপর আসো চলতি মূলধন বা কার্যকরী মূলধন, ওয়ার্কিং ক্যাপিটাল। সো চলতি মূলধন বলতে মোট মূলধনের সেই অংশকে বোঝায় যা কোনো চূড়ান্ত পণ্য দ্রব্য উৎপাদনে সরাসরি একবার মাত্র ব্যবহৃত হয়। মানে কোনো পণ্য উৎপাদনে আমি একবারই ওই মূলধনটাকে ব্যবহার করব, এবং উক্ত দ্রব্য বাজারে বিক্রির জন্য যে অর্থ ব্যয় করা হয় তাকেই চলতি মূলধন বলা হয়। যেমন কাঁচামাল, বীজ, কয়লা, তুলা ইত্যাদি। তো যে মূলধনটা আমাদের কি হবে, চূড়ান্ত পণ্য দ্রব্য উৎপাদনে সরাসরি ব্যবহৃত হবে এবং যা বাজারে বিক্রির জন্য ব্যয় করা হবে তাকেই চলতি মূলধন বলা হয়। চলতি মূলধনের বৈশিষ্ট্যগুলো কি কি? এটি ক্ষণস্থায়ী দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনায় এই মূলধন ব্যয়িত হয়। এটি একবার ব্যবহার করলেই তার রূপ পরিবর্তন হয়ে যায়। স্বল্প মেয়াদী উৎস হতে এই মূলধন সংগৃহীত হয়ে থাকে। চলতি মূলধন বহুগুণ বৃদ্ধি করা যায়, অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক। কেউ যদি কোনো জায়গায় না বুঝে আমাকে নক দিবে, ঠিক আছে? তার মানে আমরা কি কি জিনিস দেখলাম দেখো। মূলধন কি, মূলধনের প্রকারভেদ, এরপরে দেখলাম মূলধনের প্রকারভেদের ভিত্তিতে স্থায়ী মূলধন কি, উদাহরণ দেখলাম, বৈশিষ্ট্য দেখলাম, পরিবর্তনশীল মূলধন বা চলতি মূলধন বা কার্যকরী মূলধনের কাকে বলে উদাহরণ এবং বৈশিষ্ট্য দেখলাম। এখন আমি মূলধনের উৎস গুলো নিয়ে আলোচনা করব। মূলধনের চলতি মূলধনের যে উৎস সেটা হচ্ছে চলতি মূলধন আমাদের কিভাবে সংগ্রহ করা যায় একটু খেয়াল করো। চলতি মূলধন সংগ্রহের যে উপায় রয়েছে সেই উপায়গুলোকে কিভাবে ভাগ করা যায় সেটা হচ্ছে মেইন কথা। চলতি মূলধন সংগ্রহের উপায়, আমি সেটা করতে পারি দীর্ঘমেয়াদী, আমি সেটা করতে পারি স্বল্প মেয়াদী। তো দুটি উপায় চলতি মূলধন সংগ্রহ করা যায়, দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদী। দীর্ঘমেয়াদীকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি উপায় আমি মূলধন দীর্ঘমেয়াদে বাজার থেকে মূলধনটা সংগ্রহ করব? সেটা হচ্ছে ঋণপত্র বিলীকরণ, শেয়ার বিলীকরণ, সংরক্ষিত আয়। আর স্বল্প মেয়াদী যেটা, স্বল্প মেয়াদী কি কি খাত থেকে আমি মূলধন সংগ্রহ করতে পারি? সেটা ব্যাংক ঋণ রয়েছে, সেটা ব্যবসায়ী ঋণ রয়েছে, ডিসকাউন্টিং বিল বা বিলের বাট্টাকরণ রয়েছে। এখন এগুলো কি জিনিস আমি একটু আলোচনা করব। দেখো, স্বল্প মেয়াদী উৎস, শেয়ার মূলধন। স্বল্প মেয়াদী উৎস নিয়ে কাজ করে এখানে 2 ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে স্বল্প মেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। এখন স্বল্প মেয়াদী পরিসরটা নিয়ে কাজ করব। স্বল্পমেয়াদী ঋণের যে উৎস বা স্বল্পমেয়াদী মূলধন, সেই মূলধনটা কিভাবে আমি কাজ করতে পারি, স্বল্পমেয়াদী উৎস সমূহ কি সেটা আগে জানি।
ব্যাংক বা অন্য কোনো উৎস থেকে স্বল্প মেয়াদে ঋণ গ্রহণ করলে তাকে তাকে চলতি মূলধন গঠনে ব্যাংক বা অন্য কোনো উৎস হতে স্বল্প মেয়াদী ঋণ গ্রহণ করে চলতি মূলধন গঠনে অর্থ সংগ্রহ করা হয়। এছাড়া বিনিময় বিলের বাট্টাকরণ করেও অর্থ সংস্থান করা যায়। সো স্বল্প মেয়াদে আমি কিভাবে শেয়ার মূলধনটা গঠন করতে পারি? একটা হচ্ছে অনুমোদিত মূলধন, 2 হচ্ছে ইস্যুকৃত মূলধন, 3 হচ্ছে বিলিকৃত মূলধন, 4 হচ্ছে তলবকৃত মূলধন। ঠিক আছে? এছাড়াও আমি শেয়ার মূলধন সংগ্রহ করতে পারি আদায়কৃত মূলধন থেকে, রিজার্ভ মূলধন থেকে বা সম্পদ মূলধন থেকে। সম্পদ মূলধন আমার 2 প্রকার, একটা হচ্ছে স্থায়ী মূলধন, কার্যকরী মূলধন, ফিক্সড ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল। এগুলো নিয়ে আমরা আলোচনা আগেই করেছি। যাই হোক, ব্যক্তিগত মূলধন বা প্রাইভেট ক্যাপিটাল কাকে বলা হয়? ব্যক্তিগত মূলধন, দেখো মালিকানার ভিত্তিতে যে মূলধনগুলো আছে, মালিকানার ভিত্তিতে প্রথমেই দেখিয়েছি ব্যক্তিগত মূলধন, যেসব মূলধন ব্যক্তি বিশেষের মালিকানায় থাকে এবং সে তা হতে আয় করে তাকে ব্যক্তিগত মূলধন বলে। যেমন ব্যক্তিগত ভূমি, ভবন, যানবাহন, কারখানা ইত্যাদি। আর সামাজিক মূলধন কি? সমাজের সকল শ্রেণীর জনগণের মালিকানায় যে মূলধন থাকে তাকে সামাজিক মূলধন বলে, যেমন সড়ক, উদ্যান, হাসপাতাল ইত্যাদি। আর জাতীয় মূলধন বলতে কি বোঝায়? একটি দেশের সরকারি ও বেসরকারি মূলধনের সমষ্টিকে জাতীয় মূলধন বলে। অর্থাৎ ব্যক্তিগত ও সামাজিক মূলধনের সমষ্টি হচ্ছে জাতীয় মূলধন। যেমন বাংলাদেশ রেলওয়ে, কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, রাষ্ট্রীয় মালিকানায় ব্যাংক, বীমা, পোস্ট অফিস, বিমানবন্দর, চট্টগ্রাম বাংলা বন্দর, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দেশপ্রেম, কঠোর পরিশ্রমের মনোভাব ইত্যাদি হচ্ছে জাতীয় মূলধনের অন্তর্ভুক্ত। অন্যদিকে আন্তর্জাতিক মূলধনগুলো কি কি রয়েছে? পৃথিবীর সকল স্বাধীন সার্বভৌম দেশ যেসব মূলধনের যুক্ত মালিক তাকে আন্তর্জাতিক মূলধন বলে, যেমন বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক IMF, মুদ্রা তহবিল ইত্যাদি। ঠিক আছে? এটা হচ্ছে মূলধনের মালিকানার ভিত্তিতে যে 4 প্রকার, সেটা আমি দেখলাম। ঠিক আছে? এরপর হচ্ছে ব্যবহারের ভিত্তিতে মূলধন 2 প্রকার, একটা আবদ্ধ বা নিমজ্জমান মূলধন সাঙ্ক ক্যাপিটাল, আর একটা হচ্ছে অনাবদ্ধ বা ভাসমান মূলধন বা ফ্লোটিং ক্যাপিটাল। যে মূলধন কেবল এক জাতীয় উৎপাদন কাজে ব্যবহৃত হয়ে থাকে, অন্য ক্ষেত্রে বা অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হয় না, তাকে নিমজ্জমান মূলধন বলা হয়। মানে একবারে আমি ইনভেস্ট করব, অন্য কোনো ক্ষেত্রে সেটা ইনভেস্ট হবে না। যেমন বস্ত্র নির্মাণ কারখানা, উইভিং মেশিন, স্টিল মিলের লোহা বলানোর চুল্লি, রেল ইঞ্জিন, কৃষকের হাতে তৈরি লাঙল ইত্যাদি। আর অনাবদ্ধ মূলধন মানে কি? যেসব মূলধন একাধিক উৎপাদন কাজে ব্যবহার করা যায় এবং প্রয়োজন মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে সেটা কি করা যায়? ট্রান্সফার করা যায়, স্থানান্তর করা যায়, তাকে ভাসমান মূলধন বলে। যেমন কাঁচামাল এক স্থান থেকে অন্য জায়গায় নেওয়া যায়, ওখানে একবার ইনভেস্ট করে পরবার ইনভেস্ট করা যায়। তাছাড়া রয়েছে বিদ্যুৎ, তাছাড়া রয়েছে কয়লা, যানবাহন ইত্যাদি। বুঝতে সমস্যা হলে আমাকে নক দিও, ঠিক আছে? তোমাদের যদি কারো কোনো জায়গায় কোয়েরি থাকে নক দিও। আর ভোগের ভিত্তিতে মূলধনকে কয় ভাগে ভাগ করা যায়? উৎপাদক বা বাণিজ্য মূলধন, প্রডিউসার ক্যাপিটাল, ভোক্তার মূলধন বা ভোগ্য মূলধন, কনজিউমার্স ক্যাপিটাল। প্রডিউসার্স ক্যাপিটাল কি বলা হয়? যেসব মূলধন প্রত্যক্ষভাবে উৎপাদন কাজে ব্যবহার করা যায় তাকে উৎপাদক মূলধন বলে। যেমন কারখানা, যন্ত্রপাতি, কাঁচামাল, মানে ডিরেক্টলি উৎপাদনের সাথে যে সমস্ত মূলধন জড়িত সেটাকে বলা হয় প্রডিউসার ক্যাপিটাল। আর কনজিউমার্স ক্যাপিটাল যেসব মূলধন উৎপাদন চলাকালে শ্রমিকদের ভরণ পোষণ ও জীবনযাত্রা নির্বাহের জন্য ব্যবহৃত হয় তাকে ভোগ্য মূলধন বলে। যেমন শ্রমিকের বাসস্থান, খাদ্য, বস্ত্র ইত্যাদি। অন্যান্য মূলধনের ভিতরে রয়েছে ঘূর্ণায়মান মূলধন, সম্পত্তিগত মূলধন, প্রকৃত মূলধন, ঋণগত মূলধন, তারল্য বা অর্থ মূলধন। একটু খেয়াল করো, যে মূলধন কাঁচামাল ক্রয়ে ব্যবহৃত হয় তাকে ঘূর্ণায়মান বা সার্কুলেটিং মূলধন বলা হয়। কাঁচামাল ক্রয়ে যে মূলধনটা ব্যবহৃত হবে তাকে কাঁচামাল ক্রয়ে যে মূলধনটা ব্যবহৃত হবে তাকে সার্কুলেটিং
ক্যাপিটাল বলা হয়। তাছাড়া সম্পত্তিগত মূলধন বলতে বলছে সম্পত্তিগত মূলধন এমন সব দ্রব্যের সমন্বয়ে গঠিত যা অর্থমূল্যে পরিমাপকৃত এবং যা থেকে উপযোগ ও আয় প্রবাহ আশা করা যায়। সোজা কথা, যে কোনো সম্পত্তি কিনলে এই সম্পত্তিটা অর্থের মাপে আমি পরবর্তীতে বিক্রি করতে পারি, বা কিনলেও অর্থের মাপে পরিমাপ করা যায় এবং যা থেকে আমি উপযোগ বা আয় প্রবাহ আশা করতে পারি, তাহলে সম্পত্তির মূলধন বলে। যেমন কোন একটা জায়গা বিল্ডিং করলাম, জায়গাটা আমি বিক্রি করতে পারি, অর্থের মূল্যে পরিমাপ করা যায় এবং যা থেকে পরবর্তীতে বিল্ডিং করে উপযোগ সৃষ্টির মাধ্যমে সেখানে আমি থাকতে পারি, ভাড়া দিয়ে দিতেও পারি, সেখান থেকে আয়ও আশা করা যায়। তারল্য বা অর্থ মূলধন কাকে বলা হয়? বিভিন্ন প্রকার মূলধন দ্রব্য কাঁচামাল ক্রয়ে ব্যয় হয়, এ ধরনের মূলধনকে তারল্য মূলধন বলা হয়। আর প্রকৃত মূলধন বলা হয় মেশিনারি, ফ্যাক্টরি, ভবন নির্মাণ, আংশিক চূড়ান্ত দ্রব্য, কাঁচামাল, যানবাহন প্রভৃতি ক্রয়ে যে মূলধন ব্যবহৃত হয় তাকে প্রকৃত মূলধন বলা হয়। ঠিক আছে। আর ঋণগত মূলধন বলা হয় ব্যবসায় খাটানো সকল অর্থ ঋণগত মূলধন হিসেবে ব্যবহৃত হয়। অন্যান্য মূলধনের ভিতরে আরো রয়েছে ব্যক্তিগত মূলধন, বস্তুগত মূলধন, ব্যক্তিগত মূলধন, লাভজনক মূলধন, সহায়ক মূলধন, অতি লাভজনক মূলধন, মানবীয় মূলধন। একটু দেখো, যে সকল স্পর্শনীয় সম্পদ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে বিনিময় করা যায় তাকে বস্তুগত, মানে যা বস্তুগত, হাত দিয়ে ধরা যায়, স্পর্শ করা যায়, এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তিতে বিনিময় করা যায়, যেমন বাড়ি, গাড়ি, কলকব্জা ইত্যাদি। আরেকটা বলেছে ব্যক্তিগত মূলধন এ ধরনের মালিকানার হস্তান্তর করা যায় না, যেমন কোন কণ্ঠশিল্পীর কণ্ঠস্বর, কোন ডাক্তারের যে সেবা, কোন নার্সের যে সেবা, এটা স্থানান্তর করা যায় না, সেটা ব্যক্তিগত মূলধন। লাভজনক মূলধন যে মূলধন শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের মজুরি, বেতন প্রদানে কাজ করে তাকে লাভজনক মূলধন বলা হয়। সহায়ক মূলধন যে মূলধন উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিকদের সহায়তা করে উৎপাদন বাড়ানোর জন্য, যেমন মেশিন, টুলস, কাঁচামাল ইত্যাদি। আর অতি লাভজনক মূলধন বলছে যে মূলধন তার মালিকের নিয়মিত অতি আয় অর্জনে সহায়তা করে তাকে অতি লাভজনক মূলধন বলা হয়। আর মানবীয় মূলধন বলা হয় যে মূলধন মানুষের শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, বিনিয়োগে ব্যবহার করা হয় তাকে মানবীয় মূলধন বলে। তো তোমাদের যে কাজগুলো থাকবে স্থায়ী এবং চলতি মূলধনের মধ্যে তোমার পার্থক্য আলোচনা করবে, সেটা তোমার বাড়ির কাজ থাকবে। অর্থ কি, মূলধন অর্থ কি কি আমরা মূলধন হিসেবে ব্যবহার করতে পারবো, সেটা তোমাকে বাড়ির কাজে থাকবে এবং সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। উৎপাদনের যে অংশ পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কি বলে? অবশ্যই মূলধন বলে। বঙ্গবন্ধু সেতু কোন ধরনের মূলধনের অন্তর্গত? অবশ্যই স্থায়ী। নিমজ্জমান মূলধন কোনটি? সেলাই মেশিন, রেলপথ, রেল ইঞ্জিন। এগুলো একটু ভালো করে দেখবে, এগুলা কিছু কোশ্চেন দিয়েছি তোমাদের সুবিধার জন্য। আর মূলধন হলো বহুপদী সমাপ্তি সূচক যে কোশ্চেন রয়েছে, উৎপাদনশীল এক, অতি শ্রমের ফল, সঞ্চয় ফল। মূলধন হলো উৎপাদনশীল এবং সঞ্চয়ের ফল। মূলধনের বৈশিষ্ট্য কোনটি? নাম্বার 1, এই ধরনের মূলধন একবারই ব্যবহার করা হয়। এই মূলধন ব্যবহারের ফলে নিঃশেষ হয় না। এই মূলধন ব্যবহারের ফলে রূপগত উপযোগ পরিবর্তন হয়। 1 এবং 3। ঠিক আছে। তো থ্যাংক ইউ। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে নক দাও। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস? নক দাও। পুরা লেকচারের উপরে কারো যদি কোনো জায়গায় কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করো। ডোন্ট ফিল শাই অর গকি, লজ্জা পাওয়ার কিছুই নেই। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না সবাই ঘুমিয়ে গেছো? জি স্যার, শুনতে পাচ্ছি। ও, ঘুমাও নাই তাইলে, জেগে আছো? আচ্ছা, যাই হোক। জি স্যার। আচ্ছা, ক্যাপিটাল যে চ্যাপ্টার ছিল মূলধন চ্যাপ্টারে টোটালটাই হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রাইটিং, মানে বর্ণনামূলক, বুঝছো? ওখান থেকে দেখবে আর 2টা বই খুলবে, আমার লেকচার শিটটা নামাবে, নামিয়ে হার্ড কপি দিয়ে প্রিন্ট আউট
করবে, পড়ে একটু পড়ে ফেলবে, পড়লেই সমস্যা আর থাকবে না। ঠিক আছে? আর বাজার চ্যাপ্টারে কারো কোনো জায়গায় সমস্যা আছে? দেখো, যে কোনো সময় কেটে যাবে, কারো যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে আমাকে নক দাও। সমস্যা আছে আজকের লেকচারে? কারো কোনো জায়গায় সমস্যা থাকলে বলো। অর্পণ পোদ্দার, তুমি আছো লাইনে?